আমরা বরাবরই দেখি যে যখন কেউ বিরোধী দলে থাকে তখন একটা অভিযোগ বরাবরই করে যে সরকার সবসময় বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে। যখন আওয়ামী লীগ ছিল আমরা বিএনপির কাছ থেকে এই অভিযোগ দেখেছি, এখন জামাতের লোকজনও এই একই অভিযোগ করছে যে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়, এজন্য পৃথক সচিবালয় রাখলো না এবং এই সংক্রান্ত কার্যক্রমগুলো নিয়েছে। তা আসলে কি এর বাস্তবতা আছে নাকি না, এটি এটা এটা রাজনৈতিক বলার জন্য বলে? না, বর্তমান এটা হচ্ছে নির্ভর সরকারের এই অধৈর্য জাতির কাছে একটা নেগেটিভ মেসেজ দিয়েছে যে তাহলে উচ্চ আদালত এবং বিচার বিভাগের প্রতি তারা এই ধরনের আচরণ কেন করছেন। নৈতিকতার প্রশ্ন তো থেকে যায়। দেখুন, আমার মনে হয় এত খুব সহজ সরলভাবে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই, কারণ তারা তো ন্যায় বিচার করবেন এটি প্রত্যাশা। তো আমরা মনে করি যে আমাদের বিচার প্রশাসন, আমাদের প্রশাসনের করার ক্ষেত্রে আমাদের অধিকতর যাচাই বাছাই পরে স্বতন্ত্র সচিবালয় তো বিষয়ে এবং আমাদের বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষার স্বার্থে আমাদের পার্লামেন্টে রোহিতকরণের সময় যে কারণটি উল্লেখ করা হয়েছে আরও অধিকতর যাচাই বাছাই করে, আমার মনে হয় সেটাই আমরা সরকারের পক্ষ থেকে সেটি করা হবে, এটা আমাদের প্রত্যাশা। তবে অ্যাট দিস মোমেন্ট এই রায়টা স্থগিত না হলে যে প্রশাসনিক জটিলতা বিচার বিভাগীয় কর্মকর্তাদের ব্যাপারে স্থবিরতা, সেটা কাটিয়ে ওঠা সম্ভব। হাইকোর্টে যে রায়টি দিয়েছে সে রায়ের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে এটাই কিন্তু চূড়ান্ত রায় না। এখানে একটা অনেকের মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়। হাইকোর্ট কিন্তু রায়টা দেওয়ার পরেও একটা সার্টিফিকেট দিয়েছে, অর্থাৎ বলেছে এই মামলার সঙ্গে সাংবিধানিক প্রশ্ন ব্যাখ্যা জড়িত, যেটা সুপ্রিম কোর্ট কর্তৃক একটা আপিল বিভাগ কর্তৃক করতে হবে। তো আপনি যেটা বলছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা, আমার মনে হয় যে আমার কোনো মন্তব্য না করাই ভালো। যারা শুনছেন তাদের প্রতি তাদের উইজডম, তাদের মেধা, তাদের নিরপেক্ষতা, তাদের জুডিশিয়াল অ্যাকুইপমেন্ট সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন নেই। আপিলটা নিষ্পত্তি করার জন্য তারা নৈতিকতার প্রশ্ন তো থেকে যায়। দেখুন, আমার মনে হয় এত খুব সহজ সরলভাবে দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই, কারণ তারা তো ন্যায় বিচার করবেন এটি প্রত্যাশা। তারা কি সবসময় তারা কোনো মামলা বিচার করলেই যে নিজেদের পক্ষে সবসময় রায় দেবেন এমন তো না হতে পারে। আর এখানে তো সাংবিধানিক প্রশ্ন ব্যাখ্যা জড়িত, সুতরাং সাংবিধানিক ব্যাখ্যা যখন জড়িত তখন তো আমি বিশ্বাস করি যে আমাদের বিচারপতি যারা মামলাটি শুনবেন, আমি বললাম যে মাননীয় প্রধান বিচারপতি সহ সমস্ত বিচারপতিদের উইজডম এবং তাদের মেধা এবং তাদের সততা, তাদের দক্ষতা, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ এবং আমাদের বিন্দুমাত্র কোনো আশঙ্কা নেই। পার্লামেন্টটা স্বতন্ত্রভাবে কাজ করে। পার্লামেন্টে ধরুন অধ্যাদেশ যখন জারি হয়, অন্তর্বর্তীকালীন সময়কালের সমস্ত অধ্যাদেশ আপনারা জানেন 133টা অধ্যাদেশ, এটা কিন্তু সংবিধানেই বলা আছে যে প্রথম অধিবেশন উত্থাপন করতে হবে, 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, ইয়েস অর নো করতে হবে। তো সেটা সংবিধান অনুযায়ী পার্লামেন্ট এই কাজটি করেছে। পার্লামেন্ট সংবিধান অনুযায়ী এই অর্ডিন্যান্সটা, 2টা অর্ডিন্যান্স বাতিল করেছে। আরেকটা যেটা হচ্ছে, হাইকোর্ট যখন রায় দেয়, কোনো বিচার বিশ্লেষণ করেন, তখন কিন্তু আইন এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে করে থাকেন। আমাদের এই সংবিধানে, আমি উদাহরণ হিসেবে আজকে কোর্টে উল্লেখ করেছি যে আমাদের আরও সচিবালয় আছে, যেমন আমাদের বাংলাদেশ সচিবালয় সবচেয়ে বড় সচিবালয়, এটি কিন্তু সংবিধানের আইন দ্বারা প্রতিষ্ঠিত। নির্বাচন কমিশন সচিবালয় একটা স্বতন্ত্র আইন দ্বারা প্রতিষ্ঠিত। আমাদের সংবিধানে 79 অনুচ্ছেদে সংসদ সচিবালয় স্বতন্ত্র সচিবালয় থাকবে, দেখে স্বতন্ত্র উল্লেখ করা আছে। আমাদের সংবিধানের মধ্যে সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয়ের কোনো কথা উল্লেখ নাই, কারণ এই সচিবালয়গুলো গঠিত হয়েছে হয় সংবিধানের বিধান অনুযায়ী অথবা আইনের বিধান অনুযায়ী। আমার সাবমিশনটা ছিল যে আদালত তার রায় প্রকাশের ক্ষেত্রে কতটুকু পর্যন্ত যেতে পারেন, যেটা সংবিধানে নেই সেটাও অ্যাড করতে পারেন কিনা। আমরা বরাবরই দেখি যে যখন কেউ বিরোধী দলে থাকে তখন একটা অভিযোগ বরাবরই করে যে সরকার সবসময় বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে। যখন আওয়ামী লীগ ছিল আমরা বিএনপির কাছ থেকে এই অভিযোগ দেখেছি, এখন জামাতের লোকজনও এই একই অভিযোগ করছে যে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চায়, এজন্য পৃথক সচিবালয় রাখলো না এবং এই সংক্রান্ত কার্যক্রমগুলো নিয়েছে। তা আসলে কি এর বাস্তবতা আছে নাকি এটি রাজনৈতিক বলার জন্য বলে? না, বর্তমান এটা হচ্ছে নির্ভর করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সরকার তারা কিভাবে জুডিশিয়ারিকে দেখে। আমি এই অফিসে এবং এই সরকারের 3 মাসের বেশি সময়ের মধ্যে একটি উদাহরণও আমি দেখি নাই যেখানে সরকারের পক্ষ থেকে জুডিশিয়ারি, এই আরেকটা কথা খেয়াল করে দেখেন, ব্লেটেন্টলি কিন্তু আপনারা যারা রিপোর্ট করবেন প্লিজ গেট ইট কারেক্টেড, এটা কিন্তু নিম্ন আদালতের বিচারকদের সম্পর্কিত।
আমাদের উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারক এরা অনেক সময় খুব বিচার বিভাগ সাধারণভাবে বলে, এটা না, কিন্তু ইস্যুটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের অধস্থ আদালতের বিচারকদের সংক্রান্ত। প্লিজ আপনারা এটা, এবং আইনের মধ্যে সংবিধানে বলা আছে তারা কিন্তু এই কাজের ক্ষেত্রে স্বাধীন থাকবে। একটা সরকার, গণতান্ত্রিক সরকার, তারা তাদের গণতান্ত্রিক চর্চায় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো আইনের অপব্যবহার করবে, এটা তো কারো প্রত্যাশিত না। এখনো পর্যন্ত এই সরকারের পক্ষ থেকে দেখছেন হবে, হ্যাঁ, বাংলাদেশে এমন উদাহরণ আছে নিম্ন আদালতের বিচারকদেরকে মোমবাতি জ্বালিয়ে রাতের বেলা সাক্ষীদেরকে ডেকে এনে নির্বাচনের আগে বিরোধী দল, তৎকালীন বিএনপি এবং বিরোধী দলের নেতৃবৃন্দকে, বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দকে মোমবাতি জ্বালিয়ে রাতের আধারে সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার একটা প্রতিযোগিতা বিচারকদের মধ্যে ছিল, যেটা এখন বর্তমান নেই বলে আমি মনে করি। যে এটা রাষ্ট্র ব্যবস্থাটার দায়িত্ব পালন করে তাদের সদিচ্ছা উপর নির্ভর করে, এবং আমি মনে করি যে আমি তো বর্তমান সরকারের কোনো সদিচ্ছার অভাব দেখছি না, যারা বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করবেন এমন কোনো কিছু দেখি না। একটি কথা এখানে বলা উল্লেখযোগ্য, সরকারের যে অ্যাপ্রোচ, দ্যাট অ্যাপ্রোচ ওয়াজ নট গুড অ্যাপ্রোচ। হাইকোর্ট বিভাগের এরকম ডাইরেকশন থাকা সত্ত্বেও তারা সুপ্রিম কোর্ট সচিবালয়কে বিলুপ্ত করে দিয়েছে। এই বিলুপ্ত করার যে অ্যাপ্রোচটা তারা গ্রহণ করেছেন, দিস ইজ ট্যান্টামাউন্ট টু কন্টেম্প্ট অফ কোর্ট। এই ধরনের কাজ সরকারের পক্ষ থেকে করা উচিত নয়, বিকজ দ্যাট উইল ক্রিয়েট এ নেগেটিভ এক্সাম্পল, যে আদালতের রায় না মানলেও মনে হয় চলে। তারপরেও আমি বলছি, আজকে যেহেতু মাননীয় আপিল বিভাগ স্টে করেছেন, সুতরাং এই স্টে করার আগ পর্যন্ত তাদের ক্ষেত্রে সচিবালয়ে বিলুপ্তির কোনো উদ্যোগ নেওয়ার কাজটি তারা ঠিক করেন নাই। তাদের স্টে হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার ছিল। এই স্টে পিটিশনটা আপিল বিভাগে মঞ্জুর হবে কি হবে না, এতটুকু ধৈর্য সরকারের ধারণ করা দরকার ছিল। সরকারের এই অধৈর্য জাতির কাছে একটা নেগেটিভ মেসেজ দিয়েছে, যে তাহলে উচ্চ আদালত এবং বিচার বিভাগের প্রতি তারা এই ধরনের আচরণ কেন করছেন। আপনারা দেখবেন 19শে মে 2026 সালে তারা সচিবালয়ের সচিব সহ 15 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিলুপ্ত করে ভূতাপেক্ষভাবে আইন মন্ত্রণালয়ের উপরে তারা ন্যস্ত করেছেন। দ্যাট ওয়াজ এ কন্টেম্পচুয়াস ওয়ার্ক ইন মাই ভিউ। তারপরেও আজকে থেকে যেহেতু তারা স্টে পেয়েছেন, সুতরাং আজকে থেকে তাদের সামনের কাজগুলো আইন অনুযায়ী হবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা এটাও প্রত্যাশা করি আমাদের আপিল বিভাগ গুরুত্বের বিচারে এই মামলা শুনানি করছেন। আগামী 16 জুন দ্রুততম সময়ের ভিতরে বিচার শেষ হোক, তারপরে ফাইনাল যে সিদ্ধান্ত হবে এটি সকলের উপরেই বাধ্যকর হবে বলে আমরা মনে করি। শুনানিতে আপনাদের বক্তব্য কি থাকে? আমরা প্রথম কথা বলবো, এবং আজকে বলেছি আংশিক, সেটা হলো এই সচিবালয় স্থাপনের আদেশটি করা হয়েছিল পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে, ইংরেজিতে বলে কনসেন্টিং ডিক্রি। এই কনসেন্টিং ডিক্রি বাংলাদেশের সিভিল দেওয়ানি কার্যবিধি আইনের 96 ধারা অনুযায়ী যদি কোনো কনসেন্টিং ডিক্রি হয়, অর্থাৎ ঐকমত্যের ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত হয়, তাহলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না। তারপরেও সরকার পক্ষ আপিল দায়ের করেছেন এই প্রশ্নে, এটি আমরা উত্থাপন করব। সেকেন্ড, বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, তাহলে শুধুমাত্র সরকার কিংবা বিরোধী দলের ব্যাপার না, জনগণের রক্ষা কবচ বলতে শেষ পর্যন্ত কিছুই আর হাতে থাকে না। এবং নিম্ন আদালতের ট্রান্সফার এবং পদোন্নতি, তাদের শৃঙ্খলা এবং তাদের ছুটি মঞ্জুরি, এগুলো যদি সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত না রেখে প্রশাসনিক দায় দায়িত্ব কিংবা সরকারের উপর ন্যস্ত করা হয়, তখন বিচার বিভাগ, অধস্তন বিচার বিভাগ সঠিকভাবে স্বাধীনভাবে ফাংশন করতে পারে না। বিগত বছরগুলো আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সুতরাং আমরা চাই বিচার বিভাগ আইন মেনে চলবে, মনস্টার হবে না। সরকার সবসময় আর্গুমেন্ট করে যে এটা যদি করা হয় তাহলে বিচার বিভাগ মনস্টার হয়ে যাবে। নো, আমরা কখনোই মনস্টারের পক্ষে নই। আমরা বলছি বিচারকদের আচরণবিধি থাকবে, ইন্ডিপেন্ডেন্স থাকবে। আচরণ যদি ভায়োলেট করেন তাহলে আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু যদি ইন্ডিপেন্ডেন্স না থাকে তাহলে জনগণের জন্য তারা ভালো বিচার করতে পারেন না।